পুতুল ডায়েরি, ভালোবাসার কুড়ে ঘর, তোমার আমার কল্পনার রাজ্য। গল্পটি শুরু করার আগে কিছু কথা। আপনারা যারা তালুকদার বাড়ির ছেলে দুষ্টু পাখি বউ গল্পটি সিজন 2 চেয়েছেন, আমি কিন্তু খুব শীঘ্রই সিজন 2 নিয়ে আসছি। তবে হ্যাঁ, কেউ বিরক্ত হবেন না। একটি মেয়ে সফলতার গল্প, সেটা পুরোটা তুলে ধরা হবে। এটা কিন্তু কোনো ছোট একটি যাত্রা নয়, বড় একটি যাত্রা। কেউ বিরক্ত হবেন না, খুব ধৈর্য সহকারে শোনার ট্রাই করবেন। গল্পটি মনোযোগ সহকারে শুনলে অবশ্যই প্রতিটি মেয়ের জন্য আমি মনে করি উপকারে আসবে। কেউ ভেঙে পড়বেন না, আর কেউ বিরক্ত হবেন না, অধৈর্যশীল হবেন না। মন দিয়ে গল্পটা শুনবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন, আমাদের ভালোবাসা নেবেন। আপনার কমেন্ট করে ভালো ভালো মন্তব্য করে আমাদের উৎসাহ দিবেন। তো চলুন গল্পটি শুরু করা যাক। বেশ পুরনো একটি বিল্ডিং, বাইরের দিকটা রংচটা উঠে গিয়ে শৈবাল পরে সবুজ হয়ে উঠলেও এখনো যেন আভিজাত্যের ছোঁয়ায় প্রতীক ধরে রেখেছে। বিল্ডিং এর বয়সী আন্দাজ বছর 10-15 হবে হয়তো। রং উঠে সিমেন্ট বালু বেরিয়ে এসেছে, তবুও কৃপণ বাড়িওয়ালা রং করেনি। দরজাটার রঙও উঠে গেছে, জং পড়ার মতন অবস্থা। উপরে টিনের চালা, মাঝে মধ্যে ঝুম বৃষ্টি হলে টিনের চালার উপর ছিঁড়ি শব্দ হয়। তখন বৃষ্টির ফোঁটাগুলি গড়িয়ে গড়িয়ে হুমড়ি খেয়ে পড়ে, শুনতে তখন ভালোই লাগে। রুমের চারপাশে আবার দেওয়ালের তৈরি, ভেতরে কেবলমাত্র সিঙ্গেল একটি খাট আর একটি ড্রেসিং টেবিল। বিছানার চাদরটি অত্যন্ত ময়লাটে ও বেশ পুরনো। সময়ের অভাবে চাদরটি ধোয়া হয়নি, ছোট ছোট ছিদ্রপথও আছে। সবই আরশোলা ভাইয়ের নিখুঁত কর্মের ফল। খুব যত্ন করে কেটেছিল যে। মেঝে আবার বালুর সিমেন্টের ঢালাই, কিন্তু কিছু কিছু জায়গায় আবার ফাটল ধরেছে। পশ্চিমের জানলাটা শটান করে খোলা, পাশেই খোলা বিদীর্ণ মাছ। ওই স্থান হতে গোধূলির শাঁ করে এক মুঠো মুড়ুত এসে ছলাৎ করে নেচে ছুঁয়ে দিয়ে যায়। বিছানার তোষক অতিশয় শক্ত, অনেক দিনের পুরনো বলে কথা। তার উপর জীর্ণ খাটটিতে অবসন্ন দেহটি নেতিয়ে পড়া, যেন প্রাণহীন যন্ত্রমানব একটা। শরীরে শিহরণ জাগ্রত করার মতন হিমপ্রবাহ হাওয়া ভঙ্গুর নারীটির অন্তরটাকে বিন্দু মাত্র নাড়াতে পর্যন্ত পারল না। তার মনে জাগে না প্রেমময় বসন্তের শিহরণ। দেহ ও মন জুড়ে যে বিষাক্ত তিক্ত ছোঁয়া উঠেও সেখানে এত সুখ আসে কোথা থেকে? সপ্তশীর পুরো ভঙ্গপ্রায় শরীরে যেন অবসতা জীর্ণতা পুরোদমে ভর করেছে। শারীরিক শক্তি পায় না, দেহটিও রোগা পাতলা। পুরো দেহে গণনা করলে মাংসের তুলনায় হাড্ডির পরিমাণই বেশি হবে হয়তো। বেশ কয়েকটি দিন শুয়ে বসে কাটিয়েছে একটা মানুষ। আর কতটা শুয়ে বসে থাকতে পারে? কোমর ধরে এসেছে, মেরুদণ্ডের হাড় খাড়া করা কষ্টদায়ক। অবসন্ন দেহটা টেনে খাটের সঙ্গে বালিশ হেলিয়ে দিয়ে নিজের মাথাটি বালিশে লাগিয়ে দেয়। শরীরটা ভীষণ গরম, সঙ্গে সঙ্গে অবিশ্রান্ত করো। জ্বরের তাপমাত্রা এখনো কমেনি। দু চোখ মুখ দিয়ে যেন বৈষণ্যের উষ্ণতা বের হয়। এত উত্তপ্ততা! দেবে যাওয়া চক্ষুর কার্নিশ বেদু ফোটা উষ্ণ জলের স্রোত নামে। উষ্ণ গালটা ক্ষণকালের জন্য স্রেদ বাড়িতে স্যাঁতস্যাঁতে ভিজে ওঠে। শরীরটা আগের মতন বল পায় না, ভীষণ দুর্বল ও ম্যাচম্যাচে। শুকনো উষ্ঠাগত 2 ইঞ্চি হাঁ করে নিঃশ্বাস নেয়। খুশখুশি কাশিতে গলা ছিঁড়ে যাওয়ার মতন জোগাড়। বুকটাও সঙ্গে সঙ্গে ফুরে চুড়ে ওঠে। তন্মধ্যে প্রচুর ক্ষুধা লেগেছে, অথচ ঘরে আলু নেই, তেল নেই। খাবে ঠিক কি? হাঁড়িতে 2 মুঠো পান্তা ভাত ঝুলছে। গতকাল রাত্রে রান্না হলেও খাওয়া হয়নি। বিস্কুট খেয়ে দিন কাটিয়েছে। শুকনো মুখটা তেতোতে বিদঘুটে হয়ে আছে। জিভে স্বাদ নেই, রুচি নেই। সব স্বাদ যেন অদৃশ্য কোনো এক শক্তি এসে চুষে নিয়েছে। খাবারের জন্য অবশ্য 2টো ডিম আছে, ওইগুলি এখন খেলে কালকের দিনটা চলবে কি করে? একটা ডিম ভাজি করলে 2 বেলা চলে যাবে, বাকি একটা আগামীকাল না হয় মরিচ পেঁয়াজের সঙ্গে টেনে টুনে নিবে। এরপরে কি করবে? হাতে আছে মাত্র 1000 টাকা। বাড়ি থেকে এসেছে পুরো 2 মাস। 1 মাসের বাড়ি ভাড়া দেওয়া হয়েছে। সামনের মাসের ভাড়াটা কিভাবে দেবে? মাথা কাজ করছে না। 2টো টিউশনি করাতো, একজন এখন না করে দিয়েছে, আরেকটা হাতে আছে।
সে ফোন করে ওনাদের জানিয়ে দিয়ে বলেছিল তার জ্বর, কিছুদিন আসতে পারবে না। ওনারা বলেছে সমস্যা নেই, 2 দিন পরে আসতে, কিন্তু 2 দিন পর আর যাওয়া হয়নি। জ্বর না কমলে যাবে কি করে? এরই মধ্যে কোরবানির ছুটি শুরু হলো। মুখটা ভীষণ তেতো তেতো ভাব লাগছে, পেটের ভিতরে ক্ষুধার যন্ত্রণায় চোচো করছে। বিদীর্ণ তার ছেঁড়া ফাড়া হৃদয়। সে অন্তর্মুখী মানুষ এত কষ্টের পরেও নিজের উপর আস্থা আত্মবিশ্বাস হারায়নি, হারাবেও না। প্রতিটি সফলতার পেছনে একটি মর্মান্তিক বিদঘুটে মুর্মুষত গল্পের ব্যাখ্যা উল্লেখ থাকে। তার জীবনের গল্পটাও কম কিসে, যত দুর্বিষহ দুর্বিপাকে ভরে জীবন যুদ্ধে সংগ্রাম করতে নেমেছে, সেখানে সফল না হয়ে উঠে কিভাবে। যত কষ্ট হোক, যন্ত্রণা হোক, মুখে অন্ন না উঠুক, তবুও তার এই সংগ্রাম পথে পথে লড়াই করে প্রতিনিয়ত বেঁচে থাকার দুঃসাহসিকতা চালিয়ে যেতে হবে। থামা মানে হেরে যাওয়া। সে হারতে আসেনি, স্বাচ্ছন্দ্যের শক্ত মনোবলে জিততে এসেছে। যেহেতু সংগ্রামে নেমেছে, সফল না হওয়া পর্যন্ত এই দীর্ঘ পথের লড়াই চলবে। ধৈর্যের নিয়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে সফলতার ঊর্ধ্বে পৌঁছাবে। একমাত্র নিজের দ্রুতামি প্রচেষ্টা, কঠোর ও শান্ত জলের মতন স্থির ধৈর্য এবং মেধা পরিশ্রমী পারে নিজেকে সফলতার শীর্ষে পৌঁছে দিতে। ভাতের হাঁড়ি হাতে এক মুঠো ভাত পেল, তার ভেতরে আবার পড়ে আছে মৃত একটা তেলাপোকা। বাংলা একটা প্রবাদ আছে না, অভাগা যেদিকে যায় সাগরের জল শুকিয়ে যায়। তার জীবনের গল্পটা স্বল্প হলেও কিছুটা অমনি। এটা আগেরকার ঘটনা হলে সে নাক ছিটকাত, সীমিত নজরে ভাতগুলি ডাস্টবিনে ফেলে দিত, কিন্তু পরিস্থিতি পরিবেশ আজ ভিন্ন। নিরুপায় সে। এই ভাতগুলি ফেলে দিলে ওর পুরো রাতটা অন্নহীন কাটাতে হবে। ক্ষুধার যাতনা অনেক, অন্তত এই কটা দিনে বেশ ভালো করে তার উপস্থিতি সে টের পেয়েছে, তাই ফেলে দেওয়ার প্রশ্নে ওঠে না। তবে কেন জানি আজ ওর বড্ড হাসি পেল, উপহাস তুল্য হাসি। কিন্তু কার উপর সেটাও জানা নেই। তেলাপোকার উপর, না ভাতের উপর, না নিজের নির্দয় নির্মম ভাগ্যের উপর। নিজের অতি কষ্ট করে কামাই করা টাকা আর ভাত তো জলে ফেলা যায় না, তাই তেলাপোকাটি হাতে দিয়ে উঠিয়ে ফেলে দিল। পানির ট্যাপ ছেড়ে 4-5টা ধোয়া দিয়ে ভাতের ভিতরে 2টো শুকনো মরিচ আর কাঁচা পেঁয়াজ নিয়ে বসে পড়ল খেতে। খাটের উপর 2 পা উঠিয়ে আরাম আয়েশ করে বসল। মরিচ ডলে পেঁয়াজ কামড় বসিয়ে মুখে 1 লোকমা ভাত নিতে শুনতে পেল মাগরিবের আজান পড়ছে। ও মাথায় কাপড় টেনে দিল। আজ ঈদুল আজহা ছিল। চতুর্দিকে মানুষ যখন গরুর মাংস আর রুটি পিঠা খেতে ব্যস্ত, তখন সে মরিচ আর পেঁয়াজ দিয়ে পান্তা ভাত মাখিয়ে খাচ্ছে। ওর আজ বজ্র ক্ষণে ক্ষণে হাসি পায়। অপরিপক্ক বয়সে নিজের করুণ পরিণতি দেখে কিছুটা গলা ফাটে চিৎকার করে বলতে ইচ্ছে করলো, আহ দেখুন নওয়াব তালুকদার, দেখুন আপনার কারি কারি টাকা পয়সা থাকতেও আপনার স্ত্রীকে কুরবানি ঈদে শুকনো মরিচ ডলে পান্তা ভাত পেঁয়াজ দিয়ে চটকিয়ে গিলে গিলে খেতে হচ্ছে। কি সুন্দর ভাগ্য আমার, কি সুন্দর বিমোহিত চমৎকৃত দৃশ্যচিত্র। তবুও বিধাতার ওপর আমার কোনো প্রকার রাগ অভিযোগ অভিমান নেই। আমার বিশ্বাস আমার থেকে উনি যা কেড়ে নিয়েছেন তার থেকে বেশি ফিরিয়ে দেবেন। কিন্তু আপনি তো খুব অহংকারী, দাপুটে, প্রতাপে ভরার লোক ছিলেন। 5 স্টার হোটেলের মতন খাবার ব্যতীত আপনাদের দিন কাটে না, রুচিতে ধরে না। কিন্তু আপনার স্ত্রী, সে কিন্তু পবিত্র একটা দিনেও পেঁয়াজ মরিচে গোলানো ভাত চটকিয়ে খাচ্ছে। আজ আপনার অহংকার দাপট ক্ষমতার বড়াই কই গেল? কই সে আপনার বড় বড় গলার কথা, তেজ চাপাবাজ একটা? টাকা দিয়ে মালা বানিয়ে গলায় পরিয়েন, পুরো রাস্তা শুদ্ধ ঘুরে ঘুরে এলাকার সবাইকে দেখিয়েন আপনার কত টাকা আছে। চোখ দুটি ওর ঝাপসা ঝাপসা হয়ে আসে। ক্ষণকালের মধ্যে টইটুম্বুরে মণিজোড়া জলে ভরে উঠে। নিজের টাকায় পান্তা ভাত খাক আর গরম ভাত খাক, তবুও শান্তি। কেননা এটা তার পরিশ্রম করা, মাথার ঘাম পায়ে ফেলা টাকা। তাই স্বাদ লাগুক কিংবা না লাগুক, তবুও খেতে তৃপ্তি। এক সময়ে মাছ দেখলে এসে নাক ছিটকাত, কিন্তু এখন ভাগ্যক্রমে মাছ খেতে পাচ্ছেন, এটি বাস্তবতা। তারা মধ্যবিত্ত ফ্যামিলির হতে পারে, তবে খাবারের কষ্ট সে কখনো কোনো দিনও করেনি। ওর আব্বা মানিক মৃধা খুবই রুচিশীল ও শৌখিন মানুষ ছিলেন। প্রতি সপ্তাহে 2 বার করে মুরগি কিংবা হাঁসের মাংস
তাদের ঘরে থাকতো। এরই মধ্যে গরুর মাংস একবার করে আনতো। মাছ তো প্রতিদিনই তালিকায় ছিল। প্রতিদিন 3-4 পদ তরকারি করে ঘরে থাকতো। এক পদ তরকারি তো ওর আব্বার পেট চলতো না। দুধ আর কলা ছিল ওর বাবার নিত্যদিনের পছন্দের খাবার। প্রতিবেলার তালিকায় থাকতো। কত সুখের পরিবার ছিল। মাঠ ভরা ফসল, ঘের ভর্তি মাছ, আতাল ভর্তি গৃহপালিত পাখি। ঈদ কুরবানি এলে ওর আব্বা সামর্থ্য অনুযায়ী বড় দেখে একটি খাসি কিনে জবাইও দিত। তাদের তো নবদের মতন 5-10টা গরু কোরবানি দেওয়ার সামর্থ্য ছিল না। যা ছিল তাই দিয়ে যথেষ্ট থাকতো। পাখি আর স্বাধীন আবার খাসির মাংস খেতে পছন্দ করতো না। ওদের কাছে খাসির মাংস আবার গন্ধ লাগতো। এর কারণ মানিক মিথা ওদের দুজনের জন্য আলাদা করে 2 কেজি গরুর মাংস কুরবানির আগের দিনই ফ্রিজে এনে রেখে দিতেন। কুরবানি ঈদের দুপুরের পর গরম গরম গরুর মাংস প্লেট ভরে কাজল রেখা হতে দিতেন। রান্নাঘরে বসে স্বাধীন আর সে ভাগাভাগি করে ভীষণ মজা করে খেতে। কখনো এমনও হয়েছে দুজনে খেতে গিয়ে মারামারিও বাঁধিয়ে দিয়েছে। সেসব এখন কেবল অপূরণীয় স্মৃতিচারণ। ওর আব্বা বেঁচে থাকতে তার কোনো দুঃখ দুর্দশা ছিলই না। হাসতি নেই, ওর দুঃখের অভাবও নেই। আজ যদি তিনি বেঁচে থাকতেন, মেয়ের এমন দুর্বিষহ করুণ অবস্থা দেখে নির্ঘাত তিনি কেঁদেই দিতেন। নিজের রক্ত বিক্রি করে হলেও কোরবানি ঈদে গরুর মাংস কিনে ওকে খাওয়াতেন। ওর কেন জানি ভীষণ কান্না পেল। ফোলা ফোলা চোখের পাপড়িগুলো ভীষণ ভেজা ও ভারী ভারী অনুভব হলো। চোখু হতে চপচপ করে নোনাবাড়ি ভাতের প্লেটে পরে ভাতের পানির সঙ্গে মিলে মিশে একাকার হয়ে গেল। ভাত গিলতে গিয়ে মুখের ভাত গলা আচমকা আটকে পড়ে। কুকু করে কাশতে কাশতে তৎপর ওর চোখে জল জমলো। শুকনো গলায় ভাত আটকে রইল। তড়িঘড়ি করে 1 গ্লাস পানি গিলে নিল। এতে নামলো না। পুনরায় আরেক গ্লাস পানি গিলে গলা থেকে ভাত নামিয়ে নিল। চোখ দুটি লাল হয়ে এসেছে। জলে পুনরায় ভিজে উঠলেও সে কষ্ট সহিংসতায় হু হু করে কেঁদে দিল। 2 চোখে ওর আবার জলস্রোত নামলো। কেমন করে বলো ক্ষমা করব তোমাদের, যাদের কারণে ভাত গিলতে গিয়ে আজও আমার ভাত গলায় আটকে পড়ে। চক্ষু দেশের নোনা জল ভাতের প্লেট টপ টপ করে ছড়িয়ে পড়ে। তাদের দুর্ব্যবহার কোনোদিন ভুলবো না, কোনোদিনও না, এমনকি তাদেরকে ক্ষমাও করব না। আজ আমার যত দুঃখ দুর্দশা সব তোমাদের জন্য। দোয়া করি সৃষ্টিকর্তা আমার যন্ত্রণার একাংশ হলেও যেন তোমাদের উপলব্ধি করায়। সে ভাত খেয়ে পেট ধুয়ে ওষুধ খেয়ে শুয়ে পড়ল। পেচ্ছাপ পট্ট জ্বলছে। সবে শুকনো মরিচ খাওয়ার ফল প্রসূত পুরনো একটি খাটে নিজের মাথা বালিশে হেলিয়ে দিল। সন্ধ্যা হয়েছে শাসা করে। ঘরে একদলা মশার পাল তুলল। তবু সে জ্বালাটি আটকায় না। একধানে জানলামুখী হয়ে শুয়ে থাকে। চোখের সামনে ধীরে ধীরে দণ্ডিত অন্ধকার নামে। তার সঙ্গে আরো 2টো মেয়ে থাকে। তাদের নাম রিমু ও হাফসা। তারা কোরবানিতে বাড়ি গেছে। কেবলমাত্র তার কোথাও যাওয়ার জায়গা নেই। রিমু নামের মেয়েটা অনেক ভালো মন্দ রান্না করে তাকে রেখে খায় না। আর হাফসা মেয়েটা একটু চোর টাইপের। একদিন ওর 500 টাকা মেরে দিয়েছে। ও জানতো টাকাটা হাফসাই দিয়েছে। 1000বার জিজ্ঞেস করলেও অস্বীকার করেছে, কিন্তু সে শিওর ছিল টাকাটা হাফসাই নিয়েছে। তবুও নিশ্চুপ ছিল। সুযোগ সন্ধানী যারা তারা হলো স্বার্থপর। হঠাৎ করে ওর পেট মুড়িয়ে ভীষণ বমি পেল। শরীর ঘেমে উঠল। সারাদিন পর পেটে ভাত পড়লে তো বমি আসার কথাই। জানলা দিয়ে তড়িঘড়ি করে মুখটা বাইরে নিয়ে সব ঢালল। শরীরটা ভীষণ কাঁপছে। চোখ জোড়া ভীষণ এলোমেলো। দুর্বল দেহটা টেনে নিয়ে বালিশে ফের হেলিয়ে দেয়। 1 গ্লাস পানি আনার মতন শক্তিও শরীরে অবশিষ্ট নেই। কেবল অর্ধমিত্র দেহের মতন জীর্ণ খাটটিতে ও শুয়ে আছে। চক্ষু দুটি ঘূর্ণিমায় বৈদ্যুতিক পাখার উপর স্থাপিত। চোখে কার্নিশ বেয়ে 2 ফোঁটা উষ্ণ উষ্ণ নোনা জল গড়ালো। এমন শান্ত জীবন কি চেয়েছিলাম মাবুদ? উৎসবে আনন্দ লাগে না, শোকে কান্না আসে না, আঘাতে দুঃখ লাগে না, দুঃখে অবাক লাগে না। রাতে বৃষ্টি হয়েছে, ঝুম বৃষ্টি। এক পশলা বৃষ্টিতে সপ্তাহ 1-এর ধুলো ময়লা সব ঝাঁটাই করে নিয়েছে। গাছের পাতাগুলো ভীষণ স্বচ্ছ, তাজা প্রাণ ফিরে পেয়েছে যেন। বেশ বেলা পড়েছে সোনালি রোদে। সব চিকচিক করে আলো ছড়ায়। নিশ্চুপ প্রত্যুষে অচেনা বিহঙ্গদের খিচির মিচির হাক কর্ণগোচর হয় না। ডুবে
তাকা সপ্তদশী। পশ্চিমে জানালা এখনো হাট করে খোলা। বৃষ্টির ঝাপটা আর জলে বিছানার একাংশ খানিকটা ভিজে গেছে। পুরো রাত্রি বিদীর্ণ থাকার পর মুহূর্তে, বিশেষ করে শেষ রাতের দিকে ওর ঘুম আসে। সেই নিদ্রা ভঙ্গচ্যুত হওয়া জানলার দিকে চিকন চিনচিনে গলার ডাক। সপ্তদশী আড়মোড়া দিয়ে উঠে টানা টানা মায়াবী আখি জোড়া কুঞ্চিত কুচকে উঠল, বসল। এক ফালি সোনালি রোদের একাংশ রৌদ্রোজ্জ্বল আলোক ওর চক্ষুতে সরাসরি এসে পড়ে, যার ফলস্বরূপ বাম হস্তটি তুলে মুখটি আড়াল করে নেয়। জানলা দিয়ে দ্বিতীয়বারের মতো ছিচিনে গভীর গলার বিরতিসূচক স্বরটি বাতাসের সঙ্গে সঙ্গে ভেসে আসে। অনন্যা, দরজাটা খোলো। মুখ থেকে হাতটি সরিয়ে রোদের আড়াল হয়ে দেখল মুখ থেকে হাতটা সরিয়ে রোদের আড়াল হয়ে দেখলো রিমু জানালার অপর প্রান্তে দাঁড়ানো। বেচারির শরীর অধিক শ্রান্তিকর, নাকটা প্রচুর ঘামার্তকর। সপ্তদশী চট করে বিছানা থেকে নামে। আচমকা মাথাটা চক্কর মেরে উঠল। ক্ষণকাল দাঁড়িয়ে থেকে পর মুহূর্তে কোনো রকম উঠে গিয়ে জানলাটা খুলে দিল। বিছানায় গিয়ে ফের শুয়ে পড়ে। রিমু রাগে গজগজ করতে করতে রুমে ঢুকলো। সে বেচারি রাগ আজ গগনচুম্বী। এক পলক অনন্যার দিকে তাকিয়ে টেবিলের উপর একটা শপিং ব্যাগ রেখে ওয়াশরুমে ঢুকে পড়ে। হাত মুখ ধুয়ে এসে দেখলো অনন্যা ফের শুয়ে পড়েছে, তবে মুখটা ভীষণ শুকনো ও ফ্যাকাশে। এই মেয়েটার প্রথম যখন এসেছিল মোটামুটি তখন একটু স্বাস্থ্য ভালোই ছিল, কিন্তু দিন দিন কঙ্কালে পরিণত হচ্ছে। ঠিক মতন খাওয়া দাওয়া না করলে কঙ্কাল তো হবেই। একবেলা খেলে দুবেলা না খেয়ে থাকে। সপ্তদশী ললাট মাঝে রিমু তার শীতল কোমল হাতটি বাড়ি দেয়। শরীর বেশ গরম। আস্তে আস্তে করে ধীরুচি গলায় ডাকেছে, অনন্যা, অনন্যা, জ্বর তোমার? সপ্তদশী ঘুম ঘুম চোখে আনমনে মাথা নাড়ে। ওষুধ খেয়েছো? ফোন করে একবার অন্তত বলতে পারতে। জ্বর এলো কবে? 2 দিন হলো। রিমু পুনরায় ওর কপাল দেওয়ার মাঝে হাস রাখে। ভালোই জ্বর বাদিয়েছ। আচ্ছা শুয়ে থাকো, আমি 2 মিনিটস পর আসতেছি। অনন্যা কাঁথা টেনে শুয়ে পড়ে। রিমু তত করে আলগোছে দ্রুত উঠে দাঁড়ায়। রান্নাঘরে গিয়ে দেয়াশলাই দিয়ে গ্যাস জ্বালিয়ে গরুর মাংস চুলায় বসিয়ে দেয়। মিনিট 4 পর মাংস গরম করে বাটি ভর্তি মাংস আর রুটি নিয়ে ফের ফিরে এলো। সপ্তদশীকে ডেকে তুলে বসালো। দেখো, আম্মা তোমার জন্য মাংস আর রুটি পিঠা বানিয়ে পাঠিয়েছে। কতবার করে বলল তোমাকে কেন নিয়ে গেলাম না সাথে করে। বেশ বকেছে। আমিও বলেছি বহুবার তোমার পাতানো মেয়েকে ডেকেছি, কিন্তু তার আবার আত্মসম্মান বেশি যাবে না। এই জন্য আজ সকাল সকাল আম্মা মাংস রেঁধে পাঠিয়ে দিল। পিঠা আগের দিন রাতের বানানো ছিল। নাও ওঠো তো, হাত মুখ ধুয়ে জলদি খেতে আসো, নয়তো খাবার আবার ঠান্ডা হয়ে যাবে। সপ্তদশীর খাবার দেখে পেটের ক্ষুধা যেন দ্বিগুণ বেড়ে গেল। বড় ইচ্ছে করছিল মাংস খেতে, কদিন ধরে খায় না। অতঃপর চোখের সামনে মাংস দেখতে পেয়ে মনে মনে ভীষণ খুশি হলো। গতকাল রাত্রে যা খেয়েছে সব তো ঢেলেছে, পেটে আর রইল কই। তবে রিমুকে অত শত বুঝতে দিল না। নিজের দুর্বলতা ভরা শোক গীতি করুণ দুর্দশা লুকিয়ে চোখ রাঙিয়ে বলল, এসব মোটেও ঠিক করনি। অত দূর থেকে বোঝা টেনে বহন করে আনা অনেক কষ্টকর। এমন পাগলামো কেন করো রিমু? এমনিতেই তোমার কাছে আমি অনেক ঋণী। জানি না এই ঋণ কখনো শোধ করতে পারবো কিনা। ধুর, এত ঋণ টিন বুঝি না বাপু। জলদি খাবার খেতে চলে আসো তো, নয়তো পিটুনি খাবি। আমি কিন্তু তোমার 1 বছরের সিনিয়র। মারতে অবশ্যই পারি, বুঝলা? সপ্তদশী শুকনো মুখে ম্লান হাসে। হাত মুখ ধোয়ার কথা থাকলো, সে একেবারে গোসল করেই নিল। শরীর ভীষণ ম্যাচম্যাচে ভাবছিল। এখন একটু ভালো লাগছে, পাতলা ও আরাম লাগছে। এরপরে এসে খেতে বসলো, তবে রিমু বসলো না। সে একে বেড়ে দিল, খেতে দিল। অনন্যা ভীষণ অবাক হলো, এক চোট বিস্ময় নিয়ে বলল, এ কি, তুমি খাবে না? আরেকটি প্লেট নিয়ে আসো রিমু। রিমু অনন্যা নিষ্পাপ স্নিগ্ধ মায়াবী মুখটার দিকে ক্ষণকাল তাকিয়ে থেকে বলল, অনন্যা, আজকের এই সব তরকারি কেবলমাত্র তোমার জন্য অনন্যা। এখানে আসার পর তোমাকে একবারও ভালো মন্দ খেতে দেখিনি। আলু ভর্তা, আলু ভাজি, ডিম বোনা, ডিমবাজি এসব খেতে দেখেছি। আমি জানি তুমি ভদ্র ফ্যামিলির সন্তান, হয়তো পরিবার সঙ্গে রাগ করে চলে এসেছো। আমি চাই তুমি তোমার পরিবারের কাছে চলে যাও। এভাবে বাঁচতে পারবে না বা বেঁচে থাকা বলে না। তুমি বুঝতে পারছো ধীরে ধীরে মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছ। তোমার শরীরের অবস্থা দেখেছো? কি নিষ্ঠুর হাল, শুকিয়ে দিন দিন কাঠের মতন হয়ে যাচ্ছ। এমন হতে চললে তুমি হঠাৎ একদিন মরে যাবে। এখনো সময় আছে, সবকিছু ভুলে গিয়ে তোমার গ্রামে আপনজনদের কাছে ফিরে যাওয়া উচিত। তার
শক্ত মুখে হতে বেরোয়। আমার কেউ নেই, আমি একা। অনন্যার একঘমি ঘাটতারা চাপা রাগ নিয়ে বলা কথা শুনে রিমু এবারও হতাশ। তবে রাখতে গেল না। এই মেয়েটা এমনই, তার উপর সহজে রাগ অভিমান করে কিছুতেই থাকা যায় না। উজ্জ্বল শ্যামবর্ণ হলেও মুখটা ভীষণ মায়া ভরা। যে পুরুষ একবার এই নারীর প্রেমে মজবে সে নির্ঘাত ফাঁসবে, কেননা সুন্দরীদেরও মায়াবীরা হারিয়ে দেয়। অনন্যা প্রবল চাপা স্বরে বলে, তোমার সমস্যা হলে বলতে পারো, আমি এখানে থেকে চলে যাব। আরে ধুর, আমার সমস্যা হবে কেন ফাজিল? তোমার নিজের টাকায় নিজে খাও থাকো, তাহলে আমার সমস্যাটা কোথায়? আমি তো তোমার ভালোর জন্য বলছি। জানি, কিন্তু আমি এতিম, আমার কেউ নেই, কেউ না, আমি একা। কথাগুলি বলতে গিয়ে অনন্যার গলাটা ভারী ও চাপা শোনালো। রিমু আর কথার প্রসঙ্গ তুলল না। তবে অনন্যা যে কিছু একটা গোপন করেছে এটা তার দৃঢ় আত্মবিশ্বাস। ৮-৫ ভাবা বন্ধ করে দিয়ে ওকে তাড়া দিল। খাওয়া শুরু করো। চুপ সে খেতে শুরু করে। খানিকটা মৌনতায় কাটে। মাঠে সকাল সকাল বাচ্চাদের খেলাধুলার হইচই শব্দ পাওয়া যায়। রিমু এক পলক জানলার দিকে বাচ্চাদের চোরা চোখে উকি দিয়ে দেখে নিয়ে অনন্যার পাশে এসে ফের বসে পড়ে। অনন্যার উদ্দেশ্যে আমতা আমতা করে গুরুগম্ভীর কণ্ঠে বলে, তুমি অবৈ দিলে একটি কথা বলতাম। অনন্যা গরুর মাংস চিবাতে চিবাতে বলে, নিশ্চিন্তে বলতে পারো। আসলে আমি কিছুদিন আগে একটি হল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম। ওখানে একটা সিট খালি আছে, চাইলে তুমি থাকতে পারো। কোনো রকম থাকার জন্য টাকা দিতে হবে না, শুধু খাবারের বিল অর্ধেক বহন করতে হবে। মোট ২,০০০ টাকা চেয়েছিল, আমি কমিয়ে ১৫০০ টাকায় এনেছি। তবে সবচেয়ে মজার বিষয় কি জানো? হলটি সম্পূর্ণ বেসরকারি। হলের মালিক যিনি, তিনি বিনা পয়সায় স্টুডেন্টদের থাকতে দিচ্ছেন, আবার অর্ধেক খাবারের ভার বহনও করছেন। অবশ্যই এর পেছনে লম্বা একটি স্টোরি আছে, সময় করে তোমাকে একদিন শোনাবো। ওনার হাত সহসা খাবারের মধ্যে থেমে গেল। খুশিতে ওর চোখ জোড়া উজ্জ্বল ও চিকচিক করে উঠল। এমন সুযোগ্য সুযোগ হাতছাড়া করতে নেই। মনটা কিন্তু নিমিষেই খারাপ হয়ে গেল রিমুর কথা ভেবে। ওখানে একা সে থাকবে কি করে? কি ভাবছো অনন্যা? তেমন কিছু না। তোমার কি কোনো অভিযোগ আছে? থাকলে বলতে পারো। তেমনটা নয়, ওখানে গিয়ে তোমাকে খুব মিস করব। আমি ব্যাগ গোছগাছ করি। একচোট বিস্ময় নিয়ে রিমু চটপটে গলায় বলল, এখনই যাবে? অনন্যা ফ্রিনাচি হ্যাঁ বোধক মাথা নাড়ল। যেতেই যেহেতু হবে, তাহলে দেরি করে তোমার ঝামেলা আপাতত বাড়াতে চাচ্ছি না। শয়তান মেয়ে, ঝামেলা কিসের? আচ্ছা, তোমার সুখ পাখিটা রেখে যাও না। ও আমার দুঃখ সুখের সৈগ, ওকে ছাড়া আমি থাকতে পারবো না রিমু। তুমি অন্য কিছু চাইলে চাইতে পারো, ট্রাস্ট মি, আমি দিব। চাওয়ার আর কিছু নেই? অনন্যার ব্যাগ গোছগাছ করা শেষ। চলো। খাবার অন্তত পুরোটা শেষ করে নাও। অনন্যা রিমুর চিন্তিত মুখটা দেখে একগাল হাসল। বেঁচে থাকলে কোনো একদিন দুজনে একসঙ্গে বসে 2 প্লেট গরুর মাংস শেষ করব, কেমন? প্রত্যুত্তরে রিমুর হাস্যজল মুখটা দেখে যায়। দরজায় তালা মেরে এসে অনন্যাকে নিয়ে হলের উদ্দেশ্যে এগিয়ে দিতে চলল। পিস ঢালাই রাস্তায় গুটি কয়েক বাচ্চাদের ক্রিকেট খেলতে দেখা গেল। চিপা রাস্তা বেশি বড় না, মিনিট 4 হাঁটলে সন্ধান মিলবে চওড়া রাস্তার। ওরা বড় রাস্তায় উঠে গেল। শাসা করে 7-10 কাকের পালের মতন গাড়ি ছুটে গেল। ফুটপাত দিয়ে কিছু দূরে গেলেই হলটি চোখে পড়ে। প্রাইভেট কলেজের পাশেই এই কলেজে অনন্যা পড়ে। বেগম কবরী হলের পার্শ্ববর্তী আসতেই রিমু থেমে পড়ে। হলে বেশি মানুষ নেই, সকলে কোরবানি ঈদের ছুটিতে বাড়ি গিয়েছে। সনাতন ধর্মের হাতে গোনা কয়েকজনই আছে হলে। হল প্রভোস্টকে ফোনে ঘেটে কল বসালো। তিনি বললেন লোক পাঠাচ্ছে। অনন্যা বেশ চমৎকৃত হলো। অদর ছড়িয়ে যায় বিস্মিতভাবে। কণ্ঠে বেগ বহাল রেখে শুধালো, তুমি ভেতরে যাবে না? মা মুখটাকে ভীষণ করুণ করে তুলো রিমু। আসলে অনন্যা, আমাকে এখন টিউশনিতে যেতে হবে। আমার ছাত্রীর 2 দিন পর এক্সাম। আজ না গেলে টিউশনিটা যাবে। তবে তুমি ভয় পেও না, কেমন? হল প্রভোস্ট বলেছেন লোক পাঠাবে। ওই লোকটাই তোমাকে তোমার রুম পর্যন্ত পৌঁছে দেবে। তবে তোমাকে একটি সতর্ক বার্তা দেই, তোমার রুম পার্টনার কিন্তু বেশি সুবিধার নয়। তার আচার আচরণ রুক্ষ ও বেশ অদ্ভুত রে। হলটা কিন্তু ওর বাবার।
তুমি যদি এখানে দীর্ঘমেয়াদী টিকতে চাও ওই মেয়েটার মন জয় করে নিও, কেননা পুরো হলের লিডার সে। বুঝেছো তো ব্যাপারটা, কত ওর ক্ষমতা কতটুকু? তা না হয় বুঝলাম, কিন্তু ওনার বাড়ি নেই, হলে হলে থাকছে কেন? তা জানি না, তুমি জেনে নিও তিন্নিয়াপুর থেকে। সাবধান, তার অবাধ্য হইও না, বেশ ডেঞ্জারাস কিন্তু। ওই তো দেখো লোক এসে পড়েছে। অনন্যা পিছু ঘুরে চাইলো মধ্যবয়সী একজন মহিলাকে এইদিকে এগিয়ে আসতে দেখলো। খুব সুন্দর করে কুচি দিয়ে শাড়ি পরা, গায়ের রং চাপা, হাঁটার ভঙ্গিমা বেশ ধীরজ তবে গোছানো, বয়স আন্দাজ 45-এর কাছাকাছি। রিমুর ঘমার্ত ললাট সামান্যতম কুচকে ফেলে বলে নির্মূল বানে, বেশ গরম পড়েছে। আচ্ছা অনন্যা, তুমি এখন যাও। ভদ্রমহিলার উদ্দেশ্যে বলল। আপনি কে খালা, ওখানে কাজ করেন নাকি? ভদ্রমহিলা হ্যাঁ বোধক মাথা নাড়ে। আচ্ছা, অনন্যা হলে নতুন, আপনি ওকে ওর রুমটা একটু দেখিয়ে দিয়েন। ভদ্রমহিলা অদর ছড়িয়ে কিঞ্চিত করো হেসে বলল, ঠিক আছে। ভদ্রমহিলা অনন্যার উদ্দেশ্যে বলে, তোমার নাম অনন্যা? দোষী খার কাত করে বোঝায়। আমি মনুর মা, আমাকে মনুর মা বলেই ডেকো কেমন? তোমাদের হল দেখাশোনার কাজ করি, যে কোনো প্রয়োজনে আমায় ডেকো। এখন চলো। রিমুকে বিদায় দিয়ে অনন্যার মনুর মার সঙ্গে হোটেলে চললো। হাঁটতে হাঁটতে অনেক আলাপ আলোচনাই হলো ওদের মাঝে। অনন্যা বুঝলো মনুর মা বেশ মিশুক, যদিও স্বভাব চটপটে, তবে তার হাসির রোগ আছে, কারণে অকারণে হাসে। দোতলার সবার কোনার রুমটা তাতে, দরজা খুলে ভেতরে ঢুকতেই ভটকা একটা নিকোটিনের গন্ধ ওর নাকে পেট উদলে এলো। সারা ঘরে সিগারেটের খোসা ছড়ানো। অনন্যা দ্রুত নাকে কাপড় তুলো চেপে নিল, ললাট কুচকে হৃদয় নাচিয়ে শুধালো, এখানে এত গন্ধ কেন মনুর মা? তোমার রুমমেট মেয়েটা একটা আস্ত বজ্জাত। ওই মেয়েটাই কাজটা করেছে। ছেলেদের মতন সারাক্ষণ সিগারেট ফুঁকে। কতবার বললাম বাইরে বসে এসব করো, হলে বসে এসব করো না। গায়েই মাখলো না এ কথা। রুমটা আমি পরিষ্কার করে দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, শুধু আজকের জন্য। এরপর থেকে নিজেকেই নিজের রুম পরিষ্কার করতে হবে, বুঝেছো? কেননা তোমার রুমমেট পছন্দ করে না তার রুমে কেউ ঢুকুক, তার রুম পরিষ্কার করুক। বড় লোকের মেয়ে তো একদম বেপরোয়া স্বভাবের, বড্ড উচ্ছৃঙ্খল ও অশ্লীল চালচলন। ড্রেসআপের ঠিক ঠিকানা নেই, তবে ওর সঙ্গে বেশি লাগতে যেও না, হিতে বিপরীত হবে। অনন্যা মাথা নাড়ে। কিছুক্ষণ পরে একজন কাজের ছেলে এসে রুমটা পরিষ্কার করে রুমে স্প্রে করে দিয়ে যায়। চোখ দুটো পিছন লেগে এলো ওর। ঘুমাবে ভেবেছিল, নরম গতির বিছানায় দেহটা এলিয়ে দেয়, চোখের মনি ঘুরিয়ে ঘুরিয়ে পুরো রুমটির মানচিত্র একবার ভালো করে দেখে নিল। দুটো সিঙ্গেল খাট, দুটো ওয়ার্ড্রোব, দুটো পরের টেবিল আর ড্রেসিং টেবিল। বাথরুমে আছে একটা সিগারেট কখানা প্যাকেটের পাশের বেডের উপর। দেখলো এত সিগারেট কোনো মেয়ে লোক খায়? সে কখনো কোনো মেয়েকে সিগারেট ফুঁকতে দেখেনি। তিনি নামক মেয়েটির প্রতি এক ক্রোশ ভারী আগ্রহ জন্মালো। আচ্ছা, হলে বসে এত এত সিগারেট ফুঁকছে, ওনাকে কেউ কিছু বলে না? ধুরু, সে একটা বোকা। ওই মেয়েটাকে কে কি বলবে? হলটা তো তাদেরই, এজন্যই হয়তো কেউ কিছু বলতে সাহস পায় না। সুখ পাখিটাকে বারান্দায় ঝুলিয়ে রেখেছে। এখানে আসার পর সবচেয়ে বারান্দাটা ওর কাছে বেশি ভালো লেগেছে। আপন মনে হয়েছে কলেজ গেট বারান্দা থেকে সরাসরি দেখা যায়, আবার মিষ্টি মিষ্টি হাওয়াদেরও ছোঁয়া পাওয়া যাচ্ছে। পাশে বাগান বিলাস ফুলের লম্বা গাছ, বেলকুনির উপর এসে তার ডালপালা ঝুলে পড়েছে। তার ভীষণ ভালো লাগলো। বসার জন্য সোফাও ছিল। সে বেশ কয়েকটি ফুল টেনে ছিঁড়ে নিয়ে এসেছে, এর পরে বইয়ের ভাঁজে রেখে দিয়েছে। ফুল তার ভীষণ পছন্দ। সে যেই কোনোটাই হোক, বিছানায় গড়াগড়ি খেতে খেতেই কখন যে ঘুমিয়ে পড়েছে টেরও পেল না। সেই ঘুম ভেঙেছে রাত 8টায়। চোখ জ্বলে সবে উঠে বসেছে, তখনই দরজা নক পড়লো। মনুর মা এসেছে খাবার খেতে, সকলকে ডাকছে। ওকে নিদ্রা ভঙ্গ হতে দেখে বললেন, ও উঠে পড়েছো? তোমাকে দুপুরে খেতে ডেকেছিলাম, ঘুমোচ্ছিলে বলে আর ডাকিনি। রাতের খাবার খেয়ে জলদি চলে আসো, এখানে টাইম অনুযায়ী খাবার মেনটেন করতে হয়। অনন্যা মাথা কাত করে বলল, আমি আসছি। তার পাশের বেডে এক পলক চোখ বোলায়। বেডের উপর একদলা পাকানো অগোছালো কাপড়, কিন্তু এসব তখন ছিল না। সে যখন রুমে এসেছিল, তাহলে কি পাশের বেডে মেয়েটা এসে পড়েছে? ও বাথরুম থেকে দরজা খুলে ভেতরে
ও বাথরুমের দরজা খুলে ভেতরে ঢুকে হাত মুখ দিয়ে বের করতে উকি দিল। সুখ ঘুমাচ্ছে। ব্যাগ খুলে ওকে শুকনো খাবার আর পানি বোতলের মুখ খুলে পানি দিয়ে এলো। পুনরায় পুরো রুমে নজর ঘোরায়। তিন্নি নামক মেয়েটা কি রুমে নেই? 8-5 ভাবা বন্ধ করে দিয়ে খেতে গেল। লম্বা খোলামের একটি রুম, টেবিলে 50 থেকে 60 জনের মতন খাবারের ব্যবস্থা করা। এখানে খাবার আয়োজন কিছুটা বুফের মতন। বুফে যেমন অনেক রকমের আইটেমের থাকে, কিন্তু এখানে 4 থেকে 5 রকমের আইটেম। পার্থক্য শুধু এতটুকুই, খাবার দেওয়া থাকবে, নিজের পছন্দ অনুযায়ী যতটুকু প্রয়োজন নিয়ে খাবে। সকলে নিজ নিজ পছন্দ অনুযায়ী খাবার নিয়ে খেতে লাগলো। কেউ কেউ ওর দিকে এক পলক তাকিয়ে খাওয়ায় মনোযোগী হয়। খাওয়া শেষ হলে প্লেট ধুয়ে সে রুমে চলে এলো। ব্যাগ থেকে বইপত্র বের করে টেবিলে সাজিয়ে নিল। কিছু কাপড় ওয়ার্ড্রোব রেখে বাংলা সাহিত্য পাঠ নিয়ে পড়তে বসে পড়ল। পড়তে পড়তে কখন যে চোখ লেগে এলো টের অব্দি পেল না। গভীর নিদ্রায় ডুবে গেল। ঘুম ভাঙলো দরজা খোলার শব্দে। ঘড়ির কাঁটা রাত 12টা, ঘরে চুই চুই। তখন মনুর মার শরীরে মাথা হেলিয়ে দিয়ে একজন মডার্ন মাতাল নারী রুমে ঢুকেছে। পরনে শার্ট আর জিন্স প্যান্ট, চুলগুলি ঘাড় পর্যন্ত ছাঁটাই করা, ব্রাউন কালার রং করা, বুকে ওনার ছিটে ফোটাও নেই। পোশাক আশাক দেখে আন্দাজ করা যায় কতটা উশৃঙ্খল। বিড়বিড় করে কি যেন একটা বলে মেয়েটা। মনুর মা বিছানায় মেয়েটাকে শুয়ে দিয়ে রেখে গেল। অনন্যা কিছুক্ষণ তাকিয়ে দেখে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। খুব ভোরে টের পেল তার হাতে ধরে কেউ একজন এত জোরে ধরে টান মারল, সে ভয়াতুর অন্তঃকরণে দ্রুত লাফিয়ে উঠে। চোখের সামনে তিন্নি নামের মেয়েটা রণমূর্তি রূপ ধারণ করতে দেখতে পেল। সে নির্বোধের মতন ফ্যাল ফ্যাল করে কিয়ন্দুসু চেয়ে থাকে। বুঝলো না তার দোষটা কি। মুখের উপর আঙুল তুলে তিন্নি শাসায়